নমস্কার। সালটা ২০১১। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন এবং বুদ্ধদেব বাবু ক্ষমতাচ্যুত হচ্ছেন। তিনি কার্যত নিশ্চুপভাবে কোনো রকমের উচ্চবাচ্য না করে পদত্যাগ করছেন। চারিদিকে উৎসবের আবহাওয়া এবং মাননীয়ার দলের কিছু লোকেরা দোকান ভাঙচুর চালাচ্ছে, যারা আদি বাম কর্মী সমর্থকেরা রয়েছেন তাদেরকে বেছে বেছে আক্রমণ করছেন। এই পটভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক একটা দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় বুদ্ধদেব বাবু ১৭ দিনের মাথায় বলেছিলেন, আমাদের যারা সমর্থন করেছে আমরা তাদের হয়ে আমরা লড়ব, আমাদের লাল ঝান্ডার সম্মান রক্ষা করতে হবে। সেটা ছিল ২০১১ সালের রাজনৈতিক পটভূমি। কিন্তু আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন, হেরে ভূত হয়েছেন, তিনি পদত্যাগ করতে নারাজ। তিনি তার কর্মীদের মনোবল ফিরিয়ে আনার জন্য কার্যত মিথ্যে কথা বলছেন এবং বলছেন যে বিজেপি যে ইলেকশন কমিশনের দ্বারা জেতার চেষ্টা করেছেন সেটা আমি হতে দেব না, আমি রিজাইন করব না। কিন্তু যারা আইনজ্ঞ রয়েছেন তারা বলছেন তার রিজাইন করাতে না করাতে কিন্তু কারোর কিচ্ছু আসে যায় না, কারণ আপনারা জানেন রাজ্যপাল চাইলে পরেই তাকে ডিসমিস করে দিতে পারে। মুখ্যমন্ত্রী ডিসমিস হলে পরে তিনি তার যে মন্ত্রিসভা রয়েছে অটোমেটিক্যালি ডিসমিস হয়ে যাবে। এই প্রাক্তনী মমতার দয়ায় ২০১১ সাল থেকে এই ২০২৬ সাল পর্যন্ত কম দুর্নীতি হয়নি, কম কাটমানি খাওয়া হয়নি, আর কম মানুষকে বোকা বানানো হয়নি। আপনারা জানেন স্কুলের কি পরিস্থিতি রয়েছে। যারা ছোট ছোট বাচ্চা রয়েছেন, যারা ওই ধরুন ১৭-১৮ বছরের যুবক যুবতীরা রয়েছেন, তাদের মধ্যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে অ্যালকোহল কনজিউম করার প্রবণতা বাড়ছে পশ্চিমবঙ্গে। মানে মদের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলছিল এতদিন ধরে। এবং এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের দেওয়া একটা তথ্য আপনাদের দিই যে ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচেরি এখানে অ্যাসেম্বলি ইলেকশনগুলো হয়েছে। এবার এই ইলেকশন চলাকালীন বা ইলেকশনের প্রাককালে নগদ টাকা উদ্ধার হয়েছে, মদ উদ্ধার হয়েছে, মাদক উদ্ধার হয়েছে, সোনার গয়না রয়েছে, সব মিলিয়ে প্রায় ওই ধরুন ১৪৪৫ কোটি টাকার পণ্য কিন্তু বাজেয়াপ্ত করেছে ইলেকশন কমিশন। এবার আপনি বুঝুন এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা পাওয়া গিয়েছে সবগুলো রাজ্য মিলিয়ে? মদ। মদের পরিমাণ সবচেয়ে বেশি, ওই ধরুন ৫৮,৫৮,০০০ লিটার মদ। আর এই মদ কোত্থেকে উদ্ধার হয়েছে? এই আমাদের মাননীয়ার পশ্চিমবঙ্গ থেকে, যেখানে লিটারেসি রেট বাড়ছে না, কিন্তু যারা অ্যালকোহল কনজিউম করছে তাদের সংখ্যা বাড়ছে। আর আপনারা জানলে অবাক হবেন, এই যে মদ ৫৮ লক্ষ লিটার মদ, এর দাম প্রায় ১৫১ কোটি টাকা। একটা অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। যারা জিতেছেন তাদের কর্মীদেরকেই এইভাবে হতাহত হতে হচ্ছে, নিহত হতে হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন সে সময় তারা কি পরিমাণে অত্যাচার চালিয়েছেন, বদলা নয় বদল চাই বলেও তারা অত্যাচার চালিয়েছেন, অনেকে বলে থাকেন। কিন্তু আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন তখন কিন্তু এক যাত্রায় পৃথক ফল হয়ে গেল। তারা কার্যত হার স্বীকার করতে নারাজ। শুভেন্দু অধিকারীর যে সহায়ক তারও কিন্তু মৃত্যু ঘটেছে। কিভাবে হত্যা করা হলো? গাড়ি নিয়ে তিনি যাচ্ছিলেন, তার গাড়ি থামিয়ে তাকে স্কুটার থেকে নেমে এইভাবে ঝাঁঝরা করে দেওয়া হয়, আক্রমণ করা হয়। এবার এই শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়কের মৃত্যু, এটা নতুন কিছু নয়, অনেকেই বলছেন। এর আগে আরও ৩ জনের এইরকম ধরনের মৃত্যু ঘটেছে, যার মধ্যে চন্দ্রনাথ রথ কিন্তু যুক্ত হলেন এই ২০২৬ সালে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এর আগে প্রদীপ ঝা বলে একজন আত্মসহায়ক ছিলেন। ২০১৩ সাল ছিল সে সময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার মাত্র ৩ বছরের মাথায় হলদিয়াতে এই প্রদীপ ঝা দেখাশোনা করতেন শুভেন্দু অধিকারীর হয়ে, মানে সেখানকার যা কাজকর্ম সবটা দেখতেন। কিন্তু পথ দুর্ঘটনায় অদ্ভুতভাবে এই যে আত্মসহায়ক তার কিন্তু মৃত্যু হয়েছিল ২০১৩ সালে। এর পরবর্তীতে ২০১৮ সালে কাথির পুলিশ ব্যারাকে গুলিবিদ্ধ হন শুভব্রত চক্রবর্তী নামক এক দেহরক্ষী, যিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকতেন। এই যে ক্ষমতায় আসা এবং ক্ষমতা থেকে চলে যাওয়া, সেটা তো চলবেই, কিন্তু যাদের মৃত্যু ঘটছে তারা কি আর ফিরে আসবে? এটাই কিন্তু সাধারণ মানুষের মনের কোণের একটা প্রশ্ন। শুভেন্দু অধিকারীর ৩ জন সহায়কের এইভাবে সুদূর অতীত থেকে হওয়া মৃত্যুগুলো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায় যে তাকে বারংবার কি টার্গেট করা হয়। এই যে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার আগে তার ওপরে এই ধরনের একটা আক্রমণের ছক, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীকে কি কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে? এই প্রাক্তনী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসছেন তার কিছু পরেই তিনি ক্লাবগুলোকে টাকা দিতে শুরু করলেন। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে বিধানসভা ভোট হলো পশ্চিমবঙ্গে ২০২৬ সালে, তার অনেকটা আগেই
প্রায় ৩,৫০০-এর মতো ক্লাব কিন্তু বিজেপির সাথে যোগাযোগ রেখেছে। আর ভোটের রেজাল্টে দেখা যাচ্ছে কার্যত করুণ পরিণতি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে, এবং সব দোষ চাপানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। 9টি জেলা এমন রয়েছে যেখানে কার্যত তৃণমূল কংগ্রেস তাদের ফুল ফোটাতে পারেননি। আর আপনারা ভাবলে অবাক হবেন, এই 9টি জেলাতে কিন্তু তাদের সাংসদ রয়েছে। এবার এক একটা সাংসদের আন্ডারে রয়েছে 6টা করে বিধানসভা কেন্দ্র। এবার আপনি বুঝুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই কেন গালমন্দ করছেন, সবাই কেন দোষারোপ করছেন। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের আইপ্যাক মিলে একসাথে প্রার্থী নির্বাচন করেছেন। সাংসদদের সঙ্গে কোনো রকমের কনসাল্ট করা হয়নি, তাদের মতামত গ্রহণ করা হয়নি। তাই এতদিন ধরে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা চাটত, তারাও এখন অভিষেককে চোখ রাঙাতে শুরু করে দিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আপনারা লেখা কিছু কিছু স্তম্ভ দেখতে পেরেছেন, যে স্তম্ভগুলো কার্যত দম্ভে পরিণত হয়েছিল এবং ক্রমশই তাদের এই দম্ভ এবং অহংকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। আপনারা যখন বাসে করে কোথাও যাচ্ছেন, ট্রেনে করে কোথাও যাচ্ছেন, নেমে কোনো একটা মোড়ের মধ্যে, মানে বাঘ যখন নিচ্ছে একটা গলি, সেখানে দেখবেন বড় করে গোল একটা কি যেন দেওয়া পৃথিবী, তার মধ্যে লেখা সেটা হচ্ছে কি আর কিছু নয়, সেটা হলো বিশ্ব বাংলা লোগো। এবার ওটা নিয়ে প্রশ্ন উঠেছে যে মুক্ত সরকারি চিঠি এবং প্রকল্পে ব্রাত্য থাকবে রাজ্যের নাম। আগে যত রকমের প্রশাসনিক চিঠিপত্র আদান প্রদান হতো, এই ধরুন কোনো ডিভিশনাল অফিসারকে চিঠি দেওয়া হচ্ছে, কোনো সাব ইন্সপেক্টরকে চিঠি আসছে, কোনো ইন্সপেক্টরকে চিঠি আসছে, কোনো স্কুলের পর্যবেক্ষককে চিঠি আসছে, কোনো কলেজের প্রিন্সিপালের কাছে চিঠি আসছে, যে রাজ্যের তরফ থেকে সমস্ত ক্ষেত্রে যে স্ট্যাম্প দেওয়া থাকতো বা সামনের ওপরের যে লোগোটা থাকতো, সেটা কিন্তু এই বিশ্ব বাংলা লোগো, মানে লেখা যে লোগোটা, সেটা থাকতো। এবার আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে নিজস্ব লোগো তৈরি করা, এটা কিন্তু ভীষণভাবে অস্বাভাবিক। সেই জায়গায় সরকারি অশোক স্তম্ভ থাকার কথা সেখানে বড় করে, অথচ অশোক স্তম্ভের বদলে সেখানে লেখা বড় করে এবং তার উপরে একটা বৃত্ত দিয়ে রাখা। এই যে একটা অন্য নিজস্ব রাজ্য তৈরি করার পরিকল্পনা, সেটা কিন্তু বাংলার জনগণ ভেস্তে দিল। আপনারা জানেন যে বাংলাদেশের জামাত, সেই জামাতে ইসলাম নাকি খুবই গোসা করেছে, তারা দুঃখ পেয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের ফলে। আপনারা এটাও জানেন যে সেই জামাতে ইসলাম কোথায় জিতেছেন, যত রকমের বাংলাদেশ এবং ভারতবর্ষের বর্ডার লাগোয়া এরিয়াগুলো, সেইখানে জামাতে ইসলাম জিতেছিলেন। আর তৃণমূল কংগ্রেসও ব্যতিক্রম কিছু নয়, তারাও কিন্তু ওই বর্ডার এলাকাগুলোতেই জিতেছিলেন 2021 সালের বিধানসভা ভোটে। আজ কিছুটা উলটপোড়ান লক্ষ্য করা যাচ্ছে, তবে সেখানে তারা এবারও অনেকগুলো সিট পেয়েছেন। এর পাশাপাশি আপনারা জানেন কেন্দ্র সরকার তাদের ট্যাক্সের টাকা খরচ করে প্রকল্প দিচ্ছেন পশ্চিমবঙ্গে, অথচ পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের টাকা আসছে, মানুষ বুঝতেই পারছে না এটা কেন্দ্র সরকার দিচ্ছেন। কারণ আমাদের মাননীয়া ভীষণ চালাক, তিনি নিজেকে শিয়াল পণ্ডিত বলে মনে করেন, অনেকে বলে থাকেন। সে কারণে তিনি নাম বদলে সেই যে প্রকল্পের নামের আগে বাংলা যোগ করে দিচ্ছেন। বাংলার আবাস যোজনা, মিশন নির্মল বাংলা, বিভিন্ন রকমের তিনি কিন্তু প্রকল্প চালু করছেন, যেগুলো কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, অথচ তিনি নাম বদলে ফেলছেন। সবটা পরিবর্তন হবে। এখন যে চিঠিপত্রগুলো আদান প্রদান চলছে, সেই ডিভিশনাল অফিসারদেরকে যে যাচ্ছে, ডিএমদের কাছে চিঠি যাচ্ছে, সমস্ত ক্ষেত্রে লেখা উঠে গিয়েছে, বৃত্তাকার সেটা উঠে গিয়েছে, দম্ভ উঠে গিয়েছে, মানে সেই স্তম্ভ আর নেই, এখন সেই অশোক স্তম্ভ সেটা কিন্তু থাকছে। কিছুক্ষণ আগে পর্যন্ত একটা রিপোর্ট দেখছিলাম, সেই এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তাদের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ক্রাইম হয়। এবার এই ক্রাইমগুলোর মধ্যে ভারতীয়দের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বিদেশিরাও ক্রাইম করে, তাদেরকেও অ্যারেস্ট করেন ভারত সরকার। এখন এই এনসিআরবি রিপোর্টে দেখা যাচ্ছে যে ভিনদেশিরা সবচেয়ে বেশি অপরাধ করেন পশ্চিমবঙ্গে ঢুকে। 2024 সালে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে 992টি মামলার ক্ষেত্রে অপরাধী ছিলেন বিদেশি, এবং 3091 জন বলা হচ্ছে বাংলাদেশি, তাদেরকে পুরো ভারতবর্ষে অ্যারেস্ট করা হয়েছে। এবার এই বাংলাদেশিরা কোত্থেকে ঢুকছেন ভারতবর্ষে, এরা যে অপরাধ সংগঠিত করছেন, কি ধরনের অপরাধ, চুরি, ডাকাতি, যাবতীয় রকমের অপকর্ম তারা কিন্তু ভারতবর্ষে চালাচ্ছেন। এবার এনসিআরবির রিপোর্ট অনুযায়ী এই যে অত্যাচারগুলো চালানো হচ্ছে, বিদেশিরা যে অত্যাচার চালাচ্ছেন, তাদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশিরা, আর সেই বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি
উৎপাত চালিয়েছে 2024 সালের রিপোর্ট অনুযায়ী। এর পাশাপাশি 509 জন নাইজেরিয়ানকেও গ্রেপ্তার করা হয়েছিল, 476 জন নেপালিকে গ্রেপ্তার করা হয়, আর 245 জন মায়ানমারের থাকা নাগরিক তারা ভারতবর্ষে এসে বিভিন্ন রকমের অপরাধ করেছেন, সেই অপরাধের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা এবং তার যে সেই মন্তব্য দুধেল গাই, সেই দুধেল গাইদের তো পুলিশি ব্যবস্থা নেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে আইন কোনো রকমের কাজ করবে না, যত আইন সব হিন্দুদের বেলায়। এই মাননীয়া অতীতে বলেছিলেন একটি কমিউনিটি যদি জোটবদ্ধ হয় না, এইরকমভাবে বলেছিলেন, কিন্তু আজ দেখা যাচ্ছে সত্যি একটা কমিউনিটি জোটবদ্ধ হয়েছে এবং সেই মমতাকেই একেবারে বিসর্জন দিয়ে ফেলেছেন। সবটা মিলিয়ে পশ্চিমবঙ্গে অদ্ভুত এবং একটা ঐতিহাসিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা থেকে সরতে নারাজ, কিন্তু তাকে ঘাড় ধরে সরাবেন সেই রাজ্যপাল। সব মিলিয়ে আপনাদের মতামত নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপাতত অসংখ্য ধন্যবাদ।